হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা অনেক মজার একটি গল্প হতে চলেছে। তো চলো বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম স্বপ্না। আমি গ্রামের একটি খুবই সাধারণ মেয়ে। আমার বিয়ে খুবই অল্প বয়সে হয়ে যায়, কারণ আমি তেমন কোনো বড়লোক বাড়ির মেয়ে ছিলাম না। আমি ছিলাম একটি মধ্যবর্তী ঘরের মেয়ে। আমার ঘরে আমি আর আমার ছোট দুই বোন আছে। আমি ছিলাম সবার বড়। তো বন্ধুরা, সবার বড় হলো আমরা পিঠাপিঠি ছিলাম। সবাই ছিলাম 1-1.5 বছরের করে ছোট বড়। তো যাই হোক বন্ধুরা, আমার কোনো ভাই ছিলেন না। অন্যদিকে আমার মা খুবই অসুস্থ ছিলেন, বয়স হয়ে গিয়েছিলেন। বাবাও চলে গিয়েছিল অনেক আগে আমাদেরকে ছেড়ে। মা কোনো মতেই বিয়ে দিয়ে বোঝা পার করার মতো একটা ধ্যান ধারণা তার মধ্যে দেখা গেছে, আর সে তাই করেছে। কিন্তু কিসমত যেমনি সাথ দেয়, তেমনি আবার কিসমতের সাথ ছেড়েও দেয়। আমার সাথেও যে এরকম কিছুই হয়েছিল তা তো আমার জানা ছিল না। তো বন্ধুরা, সেটাই মূলত তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, তাড়াহুড়ো করে আমাকে বিয়ে দিয়ে দেন আমার মা। কিন্তু আমার সঙ্গে বিয়ে হয় একটি প্রবাসী ছেলের। আমার স্বামীর নাম ছিল স্বপন। স্বপন ছিল ইটালির প্রবাসী। সে আমাকে বিয়ে করে নেয়। গরিব ঘরের মেয়ে যেন একটা টাকাও পণ বা যৌতুক কিছুই নেননি। না নেওয়ায় উল্টো বলেছে যে সে আমায় নিয়ে যাবেন। বন্ধুরা, ও আমাকে বিয়ে করার 1.5 মাস পরেই চলে গেল। ওদের বাড়িতে আমাকে খুবই সম্মান ইজ্জত দিয়ে রাখা হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে। তারা আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতেন। আমার কোনো চাওয়া কখনোই অপূর্ণ রাখতেন না। যদিও আমার স্বামী বাহিরে থাকতেন, আমার স্বামী তো আমাকে গয়নাগাটি থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যা আমি চাওয়ার আগে আমায় দিতেন না। ও আমার চোখের ভাষা পড়তে পারত। শিপন খুবই খুবই সুদর্শন একটি ছেলে ছিল, আর মারাত্মক ভদ্র ছিল। তো বন্ধুরা, 1.5 মাস পরে যাওয়ার কিছুদিন কাটার পরেই ও আমাকে বলল, আমি একটা লোককে নাম্বার পাঠাচ্ছি, ওনার সাথে যোগাযোগ করো। বাড়িতেও বলে দিল। আমি যোগাযোগ করলাম। করার পরে আলাপ আলোচনা হলো। আলাপ আলোচনা হয়েছিল কী নিয়ে? পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট কমপ্লিট করে দিল আমার। তারপরে আমার স্বামী আমাকে নিয়ে আসলো তার কাছে। আসার পরে এখানে এসে দেখি আমার স্বামী একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করে। তো বন্ধুরা, আমার স্বামী এখানে একটি কোম্পানিতে কাজ করেন। আমার স্বামী ছিলেন কোম্পানির ম্যানেজার। তাকে খুবই ভালোবাসতেন এই কোম্পানির মালিক। তো মালিক ছিল খুবই অল্প বয়সী, কারণ মালিকের বাবা গিয়েছিলেন মারা। তাই বাবা মারা যাওয়ার কারণে একমাত্র ছেলেই হয়ে ওঠে সেই কোম্পানি থেকে শুরু করে বাড়ি গাড়ি টাকা পয়সা সমস্তর উত্তরাধিকারী। তো বন্ধুরা, তার মালিকের নাম ছিল ড্যাভিল। তো ড্যাভিলের একটি বোন ছিল। তো বোনের বিয়ে হয়ে গেছে। আমিও আমার স্বামীর কাছে এসেছি মোটামুটি 1.5 মাস। 1.5 মাসের মাথায় এসে একটু একটু করে জানতে জানতে এই সমস্ত কথা তো আমি খুবই পরে জানতে পেরেছি। তারপরে জানতে পারলাম আমার স্বামীর সাথে নাকি সেই ড্যাভিলের অনেক ভালো একটা সম্পর্ক। আমার স্বামী বহু বৎসর ধরে এখানেই কাজ করছেন। তো কোম্পানির ম্যানেজার হওয়ার কারণে আমার স্বামীকে অনেক সময় তাদের কোম্পানির কিছু ফাইলপত্র নিয়ে অন্য অন্য অফিসের ব্রাঞ্চে যেতে হতো। তো যাই হোক বন্ধুরা, এভাবেই আমাদের দিনকাল অনেক সুন্দর করেই চলছিল সুখে শান্তিতে। আমরা বাচ্চা নেওয়ার মতো এখনও কোনো প্ল্যান প্রোগ্রাম করিনি। বিয়ে হয়েছে মাত্র অল্প কদিন হয়েছে। আমার স্বামীর অনেক ইচ্ছে, সে আমাদের রূপচর্চার লাইফটাকে খুব দারুণভাবে এনজয় করতে চান। তো আমিও আমার স্বামীর কথাতে হাঁ হাঁ মিলিয়ে যেতাম। অন্যদিকে আমার স্বামীও আমার মাকে বেশ অল্প কয়েকদিনের মধ্যে ভালো টাকা পয়সা দেওয়া শুরু করেছিলেন, এবং তার অনেক খেয়াল রাখতো আমার মায়ের, আমার বোনদের। এভাবেই আমি 1.5 বৎসর আমার স্বামীর সঙ্গে প্রবাসেই থাকছি। আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো কথাবার্তা হয়। তারা আমাকে খুব ভালোবাসতেন। রোজ একবার করে ফোন দিতেন, বাস মাঝে মধ্যে একটু দিতেন না। শরীর অনেক সময় খারাপ ভালো নিয়েই থাকতে হতো তাদেরকে, যেহেতু বয়স্ক মানুষ। একদিন আমার স্বামী আমাকে বলছে, শোনো। আমি বললাম, কি হয়েছে বলো। বলল, বাসায় আজকে ভালো ভালো রান্না করো, একটু ঝালটা যেত না হয়
একদম একটা বা দুইটাই শুধু মরিচ ব্যবহার করো। আমি বললাম এরকম কেন? বলল রান্না করো, আর বাড়িতে বাকি যাহা কিছু লাগবে আমি ব্যবস্থা করব। আজকে আমার বস আসবেন। আমি বললাম কি বলো, আমাদের বাসায় তোমার বস? বলল হ্যাঁ, ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি রীতিমধ্যে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম তুমি এখানে এসেছো, আমি তোমাকে নিয়েই থাকছি, তাই তোমাকে দেখার জন্য আসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি আনন্দের সাথে অনেক কিছু বানালাম। ওনারা যে টাইপের খাবার পছন্দ করে, যেমন যেমন আমার স্বামী আমায় বলেছিল তেমন তেমন আমি করেছি। তারপরে ফাইনালি যখন সন্ধ্যা পার হয়ে গেল, ওনার বস আসলেন। আসার পরে দেখলাম উনি একা আসেনি, ওনার সাথে আরও দুজন ব্যক্তি আছেন, এবং গার্ডস তো নিচে আছে, তারা উপরে আসেনি, নিচেই ছিল। আমরা একটা 3তলা ভবন বাড়িতে বসবাস করতাম। তো বন্ধুরা, আসার পরে দেখলাম ওই যে সাথে যে দুইজন লোক ছিল তাদের হাত ভরা অনেক কিছু গিফট বক্স। আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছেন আপনি, ব্যাস ওনাদের ভাষায়। আমি প্রত্যেকটা কথার উত্তর দিতে লাগি। আমাকে বললো সো নাইস, বিউটিফুল। আমি বললাম থ্যাংক ইউ। যাই হোক বন্ধুরা, পরিচয় পর্ব শেষ হওয়ার পরে তারা সম্মানের সাথে সেই গিফট বক্সগুলো আমার হাতে তুলে দিলেন। আমি সেগুলো আমতা আমতা করে আমার স্বামীর চোখের দিকে একবার দেখছিলাম, অন্যদিকে ওদের গিফটসের দিকেই দেখছিলাম। তখন আমার স্বামীর চোখের ইশারা যখন দিলেন, আমি সেই গিফটস বক্সগুলোকে আমার হাতে নিয়ে নিলাম। নেওয়ার পরে ব্যাস ওরা অনেক সময় গল্প করলেন, আমি ওদেরকে সমস্ত খাবার সার্ভ করলাম। খাবার শেষে তারা কিছুটা তরলও খেলো। তো বন্ধুরা, খাওয়ার পরে অনেক সময় বসে থাকলো। বসে থাকার পরে দেখলাম একটা লোক একটা ফাইল আমার স্বামীর হাতে তুলে দিলেন। দেওয়ার পরে বলছে, তাদের মালিক বলছে যে তোমাকে 1 সপ্তাহের জন্য আমাদের অমুক ব্রাঞ্চে যেতে হবে। এই কথা শুনে আমার মনটা একটু খারাপ হলো। আমার স্বামী খুশি খুশি সেই ফাইল অ্যাকসেপ্ট করে নিলেন। নেওয়ার পর পরের দিনই চলে যেতে হবে আমার স্বামীকে। তারপর আমরা তাদেরকে সসম্মানে বিদায় করি। বিদায় করে গিফটসগুলো খুলতে থাকি। দেখলাম যে অনেক দামি দামি গিফট দিয়েছে। হ্যাঁ, ওতে নেকলেস ছিল, তারপরে ব্রেসলেট ছিল, শাড়ি ছিল, মানে অনেক রকমের স্বর্ণ থেকে তারপরে ডায়মন্ড থেকে শুরু করে অনেক ধরনের গিফটস, প্রায় কোটি টাকার গিফটস বন্ধুরা। তো আমি অনেক খুশি হয়ে গেলাম। আমি বললাম তোমার বস তো অনেক ভালো মানুষ, কিন্তু এত অল্প বয়সে সে কীভাবে বস হলো? তখন বিস্তারিত আমাকে ওই ঘটনা খুলে বলেছিলেন যে তার বাবার বিষয়ে সে বাবার সম্পত্তি ক্ষেত্রে মালিকানা পেয়ে উত্তরাধিকারী হয়েছে। যাই হোক বন্ধুরা, সেই সাবজেক্ট চলে গেল। যেতে যেতে বলে গিয়েছিল যে তোমার ওয়াইফকে নিয়ে টেনশন করো না, আমার গার্ডস থাকবে, তার দেখাশোনা করবে, এবং আমার নিজের ব্যক্তিগত ফোন নাম্বারটি সে নিয়ে গেল। তো বন্ধুরা, আমার স্বামী পরের দিন চলে যাবে বলে আমি একটু মনটা খারাপ করেছিলাম। বললাম একটা সপ্তাহ, প্রতিবারই তো 2-3 দিন থাকো, এবার 1 সপ্তাহের জন্য যাচ্ছ। আমার মনটা খুব খারাপ, এখানে কে আছে, কার সঙ্গে কথা বলবো আমি? বললো তুমি একদম টেনশন করো না, আমি তোমায় ফোন করব। তাছাড়া বস তো বলেই গেলেন যে গার্ডস থাকবে, তোমার যা কিছু লাগবে তাই ওরা দেখবে, টেনশন করো না। এই বলে রাতে আমরা শুয়ে পড়লাম। আমার স্বামী আমাকে খুবই খুবই ভালোবাসলেন। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপরের দিন আমার স্বামী সকাল সকাল বেরিয়ে পড়লো যখন বিকেল হয়ে গেল। বিকেলের পরপরই দুজন গার্ডস অলরেডি আসেই এখানে, কি লাগবে না লাগবে তারা কন্টিনিউ আমার খোঁজ খবর রাখছে। বিকেল পার হতে না হতেই দেখলাম ওনার মালিক আমাদের বাড়িতে চলে আসলেন। আসার পরে আমাকে আমার হালচাল জিজ্ঞাসা করলেন। করার পরে আমি তা বিস্তারিত বললাম। বলার পরে আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি কিছু খাবেন, আমি আপনাকে কিছু করে দিব। সে বলল না, তেমন কিছুই খাবো না। আমি বললাম কফি? বললো চলবে। তখন আমি 2টি কফি বানিয়ে নিয়ে এসলাম, একটি ওনাকে দিলাম, একটি আমি খেলাম। তারপরে কফি খেতে খেতে অনেক কথা হওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করছিল আমি আমার স্বামীর সাথে কতটা সুখী। আমি বললাম অনেক অনেক সুখী, নিজের চাওয়ার চাইতেও বেশি সুখী, কখনো কল্পনাও করিনি। মোটামুটি 2-1টা কথা বলতে বলতে আমাদের বাড়িরও 2-4টা কথা উঠে আসলো। সে বিশেষ দুঃখ প্রকাশ করার পরে তার একটি গার্ডসকে সে ফোন দিলেন। নক করতেই দেখলাম কি বিশাল বড় বড় বোতল নিয়ে আসলো। আসার পরে সে ওখানে বসেই খেতে থাকলো, কিন্তু ওনাকে কিছু বলার ক্ষমতা তো আমার নাই।
উনি আসার আগে আমার স্বামীর সাথে আমার ইতিমধ্যে কথাও হয়ে গিয়েছিল। এখন আমি চুপচাপ করে আছি। বুকের মধ্যে ধুক করে একটু কাঁপুনি দিচ্ছে আমার। স্বামী নেই বাড়িতে, আমি একা একা। তার উপরে বস বাড়িতে এসে বসে আছে। এতক্ষণ তো সব কিছু ভালো ছিল। হঠাৎ করে সে লিকুইড খাওয়া শুরু করে দিলেন। তো বন্ধুরা, খেতে খেতেই সে ওভার খেয়ে ফেললো। খাওয়ার পরে সে আমাকে বলল, আমি প্রথমে দেখেই তোমাকে খুবই ভালো লেগে গেছে, আমার অনেক পছন্দ করে ফেলেছি তোমাকে বলে গার্ডসরা সবাই বের হয়ে গেল। যাওয়ার পর ভিতর থেকে তারা দরজা বাহির দিয়ে আটকিয়ে দিলেন। দেওয়ার পরে সে আমাকে বলল, এখানে আমার পাশে বসো। আমি কোনো দিশা না পেয়ে ভয়ে ভয়ে বসে পড়লাম। বসার পরে সে বলল, টিভি রিমোট কোথায় দিলাম? তারপরে সে টিভি ছেড়ে দিল। টিভিতে খুব বড় পর্দা করে মুভি ছেড়ে দিল, একটা ওই সব মুভি। তো ওটা দেখে আমি দারুণভাবে লজ্জা পেয়ে গেলাম বন্ধুরা। যাওয়ার পরে বলল, লজ্জার কিছু নাই, তুমি আরও অনেক অনেক হ্যাপি হবে, আমি তোমাকে আরও অনেক হ্যাপি রাখবো, ব্যাস শুধু আমার তালে তাল মেলাও। আমি ততক্ষণে বুঝে গিয়েছিলাম আসলে সে কী চাচ্ছে, কিন্তু কিছুই করার ক্ষমতা ছিল না। তারপরে বলল, কি হয়েছে? মনে হচ্ছে তোমার বুকের মধ্যে ধক ধক করছে। এই বোকা মেয়ে, ভয় কেন পাচ্ছ? ভয়ের কিছু নেই, আমায় তুমি বিশ্বাস করতে পারো। বিশ্বাসের কথা বলেই সে এমন কাজ করবে আমি ভাবতেও পারিনি। তো চলো কী কাজ করেছে বন্ধুরা। সে মোটামুটি হায়নার মতো করে ঝাঁপিয়ে পড়ল। আমি কিছুই করতে পারলাম না। তারপরে এদিন চলে গেল। যাওয়ার পরে সে সারা রাতই আমার বাড়িতে থেকে গেল। থাকার পরে বলছে, বাড়ির কাজ আমি আরও একটু করে দিতে চাই তোমার। তারপরে সে খুবই ক্লান্ত হয়ে ওই অবস্থায় আমার বাড়ির কাজ সম্পূর্ণ করতেই থাকেন। একে একে 3বার সে বাড়ির কাজ সম্পূর্ণ করলেন বন্ধুরা। তারপরে আমি কাউকে কিছু বলতে পারিনি, চুপচাপ মেনে নিলাম। সে পরের দিনও আবার এই একই টাইমে চলে আসলো। অন্যদিকে আমি কাঁদছিলাম, কিন্তু কি করব, আর তো কিছু করার নেই। সে আমার জন্য অনেক দামি দামি গিফট আনছিল, আমাকে আরও অনেক টাকা দিয়েছিল। আমি অনেকটা 3 দিনের দিন অনেক খুশি হয়ে গেলাম এবং তার সাথে তাল মেলাতে লাগলাম। তারপরে আমি তার সঙ্গে ইজি হয়ে মিশতে লাগলাম। তারপরে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেল তার সঙ্গে আমার সঙ্গে। এতে করে স্বামী বলেছে আমার স্বামীকে আরও স্যালারি বাড়িয়ে দিবে, ওর পোস্টটাও আরও বড় করে দিবে। তো এইভাবেই 3 দিনের মাথা থেকে শুরু করে তার সঙ্গে অটোমেটিক আমার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে যায়। আমি ভাবেই তার সঙ্গে মেলামেশা শুরু করে দিই। তো এভাবেই চলতে থাকে। তো আমার স্বামী চলে আসবে 7 দিনের মাথায়, তার মানে 8 দিনের দিন, কিন্তু সে আগের দিনই চলে এসেছিল। তারপরে এসে দেখলো আমি আর ওনাদের অফিসের বস আমরা একসাথে বাড়িতে। এমন অবস্থায় এসেছে, গার্ডস ছিল বাহিরে, বাহির থেকে তো দরজা খোলাই থাকে। তো এসে আমাদেরকে ওই অবস্থায় দেখে নিল। তারপর থেকে আমার স্বামী আমার উপরে বিশ্বাস হারিয়ে ফেললেন। হারিয়ে ফেলার পর আমার স্বামী আমাকে বলল, তোমাকে না চাইতে আমি সব দিয়েছি, শুধু পারিনি আসমানের চাঁদটা এনে দিতে। সম্ভব হলে সেটাও এনে দিতাম। তুমি তো আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আর একসাথে থাকা যায় না। এই কথা বলতেই আমার কান্নাতে মনটা ভেঙে পড়ল। ভেঙে পড়ায় আমি বললাম, আমার কি ভুল ছিল বলো? এভাবে এভাবে সবটা হয়েছে, আমি কী বা করতে পারি একা একা? তখন আমার স্বামী বলল, সে যাই হোক, তুমি চাইলে অনেক কিছুই করতে পারতে, কিন্তু তুমি চেষ্টাই করোনি। যা হবার হয়ে গেছে। তুমিও তো লোভেই পড়ে গিয়েছিলে। আমি কোনো লোভী মানুষের সঙ্গে থাকতে চাই না। এই বলে আমার স্বামী আমায় সত্যি সত্যি ওখানেই রাতে বের করে দেয়। দিয়ে পুরো বিষয়টাকে গ্রামে বাবা মা শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার মাকে পর্যন্ত জানিয়ে দিলেন। দেওয়ায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে। অন্যদিকে আমাকে ওখানে বাসা থেকে বের করে দিয়েছে, আমি কোথায় যাব? তো এই পুরো বিষয়টা হলো ওর বস জানতে পারে। ওকে দেখে তোর বস তখনই চলে গিয়েছিল, কিন্তু আমি তাকে তাৎক্ষণিক ফোন করে পুরো বিষয়টা বলি। তারপরে সে গাড়ি দিয়ে আমায় রিসিভ করে নেন। রিসিভ করে তার একটা বাংলোতে আমাকে উঠানের পর আমি এখানেই থাকতেছি। অন্যদিকে এই পোড়ামুখ আমি কাকে দেখাবো? এই বলে আর বাড়িতে আমার কোনোদিনই যাওয়া আর হলো না, কারণ তারা সবাই আমায় অস্বীকার করেছে, পোড়ামুখী কলঙ্কিনী বলেছে। আমি আর বাড়িতে যেতে পারি না। তারপরে সেই অফিসের বস আমাকে বিয়ে করে এখানেই রেখে দেয়। ও টাকা পয়সা অনেক কিছুই দেয় আমাকে, অনেক অনেক রেসপেক্ট করে, সম্মান দেয়। কিন্তু
আমার স্বামীর মতো নয়, সে যে আমার চোখের ভাষা বুঝতো। কেমন জানি একটা ভালোবাসার অভাব এখনও রয়ে গেছে। তবে মার অনেক কষ্ট বলে আমি টাকা পয়সা নিতে চাই না, আমি পাঠিয়ে দিই। আমাকে অস্বীকার করেছো, যা হবার হয়ে গেছে। মা তো নিতে চান না, মার শরীর স্বাস্থ্যর কথা ভেবে জোর করে বোনদের কাছে পাঠাই। তো আমার দুটো বোনের বিয়ে হয়ে গেছে, ওদেরকে আমি এখানে থেকেই খুব ভালোভাবে বিয়ে দিয়েছি। ওদের সঙ্গে আমার কথা হয়, বলি মাকে দেখবি। জানি না আর কখনো মায়ের কাছে যেতে পারবো কিনা বন্ধুরা। তো যাক বন্ধুরা, এটা ছিল বাস্তব একটি ঘটনা, যেটাকে বলে লোভে পাপ পাপে মৃত্যু। সুখে আছি, কিন্তু জীবনে আর কখনো আপন মানুষের কাছে যেতে পারবো না। এটাই হচ্ছে আমার জীবনের সত্যি একটি ঘটনা। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বিদায় নিচ্ছি, বাই বাই।